স্বাগত ৭১ খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। হতাশার সাগর থেকে বেরিয়ে আসার ক্ষণ যেন বাংলাদেশের ক্রিকেটে। ওয়ানডে ফরম্যাটে খারাপ সময়, তারপর টি-20 বিশ্বকাপ মিস, সেই হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর মৌকা পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ। আর সেটার শুরুতেই বাংলাদেশ কামব্যাক করলো দারুণভাবেই, প্রতিপক্ষকে হারালো ৮ উইকেটে। প্রথমে ব্যাট করতে নেমে নাহিদ রানার চমকে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশ সেই টার্গেট চেস করে ২০৯ বলে বাকি থাকতেই। রিপোর্টে বিস্তারিত। হোম অফ ক্রিকেটের গ্যালারিকে সাক্ষী রেখে বলটা হাতে নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে আসছেন নাহিদ রানা, বাংলাদেশের সুপার এক্সপ্রেস বোলার। এই মিরপুরের মাঠেই ওয়ানডে ফরম্যাটে করে ফেলবেন নিজের সেরা স্পেল, সেটা কে জানতো। তাই তো এই স্পেশাল টাইমে রানাকে মনে হচ্ছিল গ্রিক পুরাণ থেকে উঠে আসা কোনো এক দেবতা যেন। তবে পাকিস্তানের ব্যাটারদের কাছে ঠিক দেবতা নয়, নাহিদ রানা যেন হয়ে উঠেছিলেন সাক্ষাৎ যমদূত। হোম টিমের ক্যাপ্টেন মেহেদী মিরাজ টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাকিস্তানকে। মজার বিষয়, ম্যান ইন গ্রিনদের দুই ওপেনার সাহিবজাদা ফারহান আর মাজ সাদাকাত শুরুটা ভালোই করেছিলেন, কিন্তু তারপরেই নাহিদ রানাকে বল করতে আনলেন ক্যাপ্টেন মিরাজ। ইনিংসের ১০ম ওভারে টি-20 বিশ্বকাপে দারুণ এক সিজন কাটিয়ে আসা ফারহান যেন চোখে দেখলেন সর্ষে ফুল। পাওয়ার প্লের শেষ বলে আউট হলেন ৩৮ বলে ২৭ রান করে। ভাঙে ওদের ৪১ রানের ওপেনিং জুটি। শামিল হোসেনকেও তারপর তুলে নেন রানা তার এক্সট্রা পেস দিয়ে। তারপর মাজ সাদাকাতকে ফিরিয়েছেন দারুণ এক শর্ট বলে। তার ব্যাটে আসে ২৮ বলে ১৮ রান। ১৬ নম্বর ওভারে ফিরে এসে অ্যাবসলিউট বিউটিফুল সাকার বলে তুলে নেন মোহাম্মদ রিজওয়ানকেও। ২০ বলে ১০ রান করে ক্রিজে ছিলেন এই উইকেট কিপার ব্যাটার। রানা নিজের ফাইফার পেয়ে যান ৫ রানে ব্যাট করতে থাকা সালমান আঘাকে তুলে নিয়ে। তাকেও ফিরিয়েছেন ওই শর্ট বলেই। নাহিদ রানা থামলেও বাকিদের তখন যেন জ্বলে ওঠার সময় হলো। ক্যাপ্টেন মিরাজ আব্দুল সামাদকে ফেরালেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই পাকিস্তানি ব্যাটার। তাকে সহ মিরাজ পেয়েছেন আরো জোড়া উইকেট। শেষ দিকে ফাহিম আশরাফ ৪৭ বলে ৩৭ রানের লড়াই করেছিলেন, তবে তাকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। পাকিস্তান শেষ পর্যন্ত থেমেছে ১১৪ রানে। জবাব দিতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারিয়ে ধাক্কা খায় টাইগাররা। শাহিন আফ্রিদির বলে ৪ রানের নিজের উইকেট হারান। তবে অন্য পাশে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছিলেন তানজিদ তামিম। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫ নম্বর ওয়ানডে 50। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৭ রানে। তাকে সঙ্গ দেয়া নাজমুল শান্ত ২৭ রানে আউট হয়েছেন মোহাম্মদ ওয়াসিমের বলে একেবারে শেষ বেলায়। দুজনের পার্টনারশিপ ছিল ৬৭ বলে ৮২ রানের। তামিমের সাথে ৩ রান করে নট আউট ছিলেন লিটন দাস। ১৫ ওভার ১ বলেই টার্গেটে টাচ করে টাইগাররা। খালিদ জামিল, ৭১। মিরপুরে আজ বইল আগুনের লু হাওয়া। শিকারী কে? চাঁপাইনবাবগঞ্জের এক্সপ্রেস নাহিদ রানা। ১০ ওভারে মাত্র ২৪ রানে ৫ উইকেট। সাইফজাদা ফারহানকে দিয়ে শুরু, একে একে ধরাশয়ী রিজওয়ান, সালমান। নাহিদ রানা বুঝিয়ে দিলেন গতি আজ শেষ কথা। তাজিন খন্দকারের রিপোর্ট। গজের উইকেটে তখন আগুনের লেলিহান শিখা। গতির ঝড়ে লন্ডভন্ড এক সাম্রাজ্য। উইকেটে বইছে লু হাওয়া, আর সেই আগুনের উৎস চাঁপাইনবাবগঞ্জের এক্সপ্রেস নাহিদ রানা। গতির ঝড়ে আজ তিনি যেন সাক্ষাৎ যমদূত। স্পিড দ্যাট কিলস, অ্যাকিউরেসি দ্যাট থ্রিলস। প্রথম স্পেল শিকারের শুরু। শেরে বাংলার আকাশ বাতাস কাঁপিয়ে একাই ১০০। একে একে তুলে নিলেন ৫ জন পাকিস্তানি হাঙ্কের উইকেট। সব শুরু হলো সাহিবজাদা ফারহানকে দিয়ে। এরপর শামিল হোসেন, মাজ সাদাকাত, তারপরের শিকার মোহাম্মদ রিজওয়ান। সালমান আলী আঘাকে দিয়ে গতি গল্পের ইতি টানলেন নাহিদ রানা। লোকে বলে যত গর্জে তত বর্ষে না, কিন্তু রানা আজ গর্জালেনও বর্ষালেনও। তার স্পেলের ৭০% বলই ছিল ১৪৮ কিলোমিটার গতির উপরে। একেবারেই যেন বিনা মেঘে বজ্রপাত। বিশেষ করে ১৬তম ওভারটা, ওটা ওভার ছিল না, ছিল স্রেফ একটা আগুনের গোলা। প্রতিটি ডেলিভারি যেন এক একটি মিসাইল। ওভারের পঞ্চম ডেলিভারিটি যখন স্পিড গানে ধরা পড়ল, চোখ যে তখন ছানা বড়া হওয়ার দশা। ১৫০ কিলোমিটার পার আওয়ারের ওপর ছিল গতি। মিরপুরের মন্থর উইকেটে এমন রুদ্রমূর্তি কেউ যে দেখেনি বহুদিন। এ যেন একেবারে সাপ হয়ে কাটে আর ওঝা হয়ে ছাড়ে। রানা প্রথমে গতি দিয়ে ভয় দেখালেন, তারপর নিখুঁত
লাইন লেংথে ব্যাটারদের অসহায় আত্মসমর্পণে করলেন বাধ্য। সেই থান্ডারবোল্ট যেন পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিল। হি ওয়াজন্ট জাস্ট বোলিং, হি ওয়াজ হান্টিং। 10 ওভারে মাত্র 24 রান খরচ, 5টি মূল্যবান উইকেট। ওয়ানডে ক্রিকেটে যা প্রায় অবিশ্বাস্য। নাহিদ রানা আজ বুঝিয়ে দিলেন ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এটি রানার গতির জয়গীতি। তাজিন খন্দকার, 71। গতির আগুনে পোড়াচ্ছিলেন পাকিস্তানকে, কিন্তু গতি না, নাহিদ রানার চোখ স্কিলে। লম্বা সময় জাতীয় দলে এমন ম্যাচ উইনার পারফর্মার হয়ে থাকতে চান, তাই প্রতিনিয়ত কাজ করছেন নিজের ফিটনেস নিয়ে। ম্যাচ শেষে নিজের সাফল্য আর ফোকাসের কথা জানিয়েছেন চাপাই এক্সপ্রেস। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। হোম অফ ক্রিকেটের 22 গজে একের পর এক নাহিদ রানার ম্যাজিক। ঠিক ওই সময়টায় প্রেসিডেন্ট বক্সের ব্যালকনি থেকে ব্যারিস্টার জাইমা রহমানের হাততালি। বাংলাদেশের জন্য অন্যরকম একটা দিন। 209 বল আগে প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে বাংলাদেশ হারিয়েছে। 2018 সালের পর প্রথমবারের মতো পাকিস্তানকে হারানো নিঃসন্দেহে সবার জন্য দিনটা অনেক অনেক বেশি স্পেশাল এবং স্বস্তির। 2 মাস আগেই কিন্তু বিপিএল এর সময়টাতে ওয়াকার ইউনুস, পাকিস্তানের যিনি লেজেন্ডারি পেসার, তার সঙ্গে নাহিদ রানা কিছু পরামর্শ নিয়েছিলেন, তার বোলিংটাকে শানিত করার জন্য কথা বলেছিলেন। ঠিক এই সময়টায় নাহিদ রানা সেগুলো নিয়েই কাজ করেছেন, যার সাফল্যটা তিনি এই ম্যাচটাতে পেয়েছেন। ওনার সাথে আমার কথা হয়েছিল, উনি জাস্ট একটা জিনিসই বলছিল যে তুমি নিজেকে ফিট রাখো এবং তোমার যে স্ট্রেন এই জিনিসটা কখনো হারাতে দিও না, এবং তুমি নিজেকে ফিট রাখো এবং লং টাইম খেলার জন্য ফিটনেস ঠিক রাখো। যত ম্যাচ খেলবা তত শিখবা। উনি জাস্ট একটা কথাই বলছিল যে আমি তোমাকে এখনো যত কিছু বলি তোমার মাথায় ঢুকবো না, বাট তুমি যদি জিনিসটা নিজে বুঝো কিংবা নিজে এক্সিকিউট করো, এটা তোমার সবসময় মনে থাকবে। তো আমি ওই জিনিসটা আমার ভালো লাগছে, এবং ওই জিনিসটা আমি লং টাইম কেমনে যখন প্র্যাকটিস করি তখন নিজে ফিল করার চেষ্টা করি যে আমার মধ্যে আরও কী কী স্কিল ডেভেলপ করা উচিত। ওই জিনিসগুলো নিয়ে কোচের সাথে কাজ করা হয়। স্পিড এই জিনিসটা নিয়ে আমি চিন্তা আসলে করি না, কারণ আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্পিডের চাইতে আপনার স্কিলটা ম্যাটার করে। তো আমি এই জিনিসটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। 7 ওভার 24 রান 5 উইকেট। 11 বছর পর মিরপুরের হোম অফ ক্রিকেটে 5 উইকেট শিকার নাহিদ রানার জন্য নিঃসন্দেহে দিনটা অনেক বেশি স্পেশাল। একটা আক্ষেপ থেকেই গেছে, 3টা ওভার হাতে ছিল, যদি বোলিং করার সুযোগ পেতেন হয়তোবা মিরপুরের হোম অফ ক্রিকেটে পেসারদের সেরা বোলিং ফিগারটা নাহিদ রানা নিজের দখলে নিতে পারতেন। আমি নিজেকে কোনো ব্র্যান্ড মনে করি না, আমি মনে করি একটা নর্মাল মানুষ, এবং আমি চেষ্টা করি যে কেমনে আমি ভালো ভালো পারফরমেন্স দিতে পারবো। প্রথমে ফিজ ভাই এবং তাসকিন ভাই বোলিং করতেছিল, সো তাদের সাথে কথা বলতেছিলাম মাঠের মধ্যে যে ভাই উইকেটে কী হতেছে না হতেছে। তো সো তারা তখন বললো যে উইকেটে হিট করলে কিংবা একটা জায়গাতে লাইন মেনটেন করলে ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট খেলা। সো আমি ওই জিনিসটা জাস্ট এক্সিকিউট করার চেষ্টা করছি মাঠে। ম্যাচ শেষে পাকিস্তানের হেড কোচ মাইক হেসন চাপাই এক্সপ্রেসের প্রশংসায় পঞ্চমুখ। নাহিদ রানার জন্য এখানেই বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় ওয়ানডের আগে নিঃসন্দেহে পাকিস্তান দল নাহিদ রানাকে নিয়ে আলাদা স্টাডি করে নামবে, অ্যানালাইসিস করে নামবে। নাহিদ রানা সাকসেসফুল হতে হলে এখানটাতেই বড় পরীক্ষা দিতে হবে। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। ভবিষ্যৎ চিন্তা করে পাকিস্তান এই মিরপুরে চিরচেনা স্লো উইকেট, টার্নিং উইকেট থেকে সরে এসে প্রশংসা করাচ্ছে বাংলাদেশের টাইগার টিম ম্যানেজমেন্ট। 3 পেসার তো দূরের কথা, স্পিন পিচে এর আগে 2জন ফাস্ট বোলারই দেখা যায়নি একাদশে। পাকিস্তান সিরিজে পিচের পরিবর্তন, 3rd পেসার হিসেবে নাহিদ রানা সুযোগ পেয়ে করলেন বাজিমাত। ছন্দে ফিরে কাপ্তান মিরাজ স্বস্তিতে। সাইফুল রূপকের রিপোর্টে বিস্তারিত। স্বপ্ন নয়, সত্যি মিরাজ নাহিদদের তেলেসমাতি। কে ভেবেছে মিরপুরের পিচেও দেখা যাবে এমন দৃশ্য? ওডিআইতে শর্ট লেগে ফিল্ডার রেখে সাফল্য মিলল। পজিটিভ অ্যাটাকিং, এজন্য নতুন বাংলাদেশের আবির্ভাব। মিরাজের বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি, নাহিদ রানার গতির সাথে অ্যাগ্রেশন, বডি লাইন অ্যাটাক। তাসকিন মোস্তাফিজকে পেছনে রেখে শেরি বাংলায় লিডার নাহিদ রানা। তার ফাইফারেই পাকিস্তান দিশেহারা। তানজিম সাকিব, হাসান মাহমুদরা ফিট থাকলে হয়তো স্কোয়াডে নাহিদ রানার জায়গাই হতো না। মিরাজ সিমন্সের মাথায় বিশ্বকাপ ভাবনা না ঢুকলে হয়তো চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেসকে এই ম্যাচে দেখাই যেত না।
কারণ মিরপুরের সবশেষ সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে স্পিন ট্র্যাকে শেষের 2 ওয়ানডেতেই কেবল এক পেসার মুস্তাফিজ ছিলেন বেস্ট 11-এ। নতুন বছরে যে ভিন্ন ছকে আগাবে টাইগার টিম ম্যানেজমেন্ট প্রিভিউ ডেতেই সেই ধারণা দিয়েছিলেন কাপ্তান মেহেদী মিরাজ। ওয়ার্ল্ড কাপে অবশ্যই অনেক ভালো উইকেট থাকে এবং আমরা হ্যাবিটটা এখন থেকে স্টার্ট করতে চাচ্ছি, কারণ যেহেতু আমাদের 27 সালের ওয়ার্ল্ড কাপের আগে আমাদের অনেকগুলো ওডিআই ম্যাচ আছে, সো আমরা ম্যাক্সিমাম ম্যাচ যদি আমরা ট্রু উইকেটে খেলতে পারি, সো আমাদের এখানে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। নেতৃত্বে আসার পর যেন ব্যাটিং বোলিং ভুলেই গিয়েছিলেন মেহেদী মিরাজ। চারদিক থেকে হচ্ছিলেন সমালোচিত। পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর বিকল্প ছিল না। বলা যায় সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যাপ্টেন মিরাজ, বোলার মিরাজ A+ই পেলেন। একদিকে নাহিদ রানার বোলিং তোপ, অন্যদিকে দুর্দান্ত লাইন লেন্থ ভ্যারিয়েশন দেখিয়ে অফ স্পিনারও সফল। পেস বান্ধব পিচে 10 ওভারে 29 রানে 3 উইকেট। বাহবা পেতেই পারেন স্পিনার মিরাজ। স্বপ্ন দেখা তো অবশ্যই ভালো, এবং আমরা মনে করি যে আমরা এনাফ গুড সাইড টু উইন ইট 3-0। আপনারা যদি আমাদের বোলিং সাইড দেখেন, আমাদের বোলিং সাইড ভেরি কম্পিটিটিভ। ব্যাটিংও যদি বলেন, আমার কাছে মনে হয় গুড ব্যাটিং সাইড। আপনি লিটনের সাথে আফিফার সাথে স্কোয়াডটা আরও ভালো হয়েছে। আপনি আজকে আমাদের ভালো বোলারগুলো, তাসকিন ভালো বল করেছে, মুস্তাফিজ ভালো করেছে, মিরাজ ভালো করেছে, রিশাদ হয়তো সেই সুযোগটা পায়নি। সো আমার কাছে মনে হয় যে উই আর আ ভেরি কম্পিটিটিভ ওয়ানডে সাইড, এবং সেটা যে কোনো সাইডের জন্য আমরা ভালো করার আশা রাখি। ফিল সিমন্স, মেহেদী মিরাজের ইতিবাচক চিন্তায় বাড়ছে পেসারদের আত্মবিশ্বাস। এমন পিচে ব্যাটাররাও খেলতে পারছে হাত খুলে। ট্রু উইকেটেও যে পাকিস্তানের মতো শক্ত প্রতিপক্ষকে ভেঙে চুরে দেওয়ার সামর্থ্য আছে বাংলাদেশ দলের, সেই বার্তাও কিন্তু পেয়ে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। সাইফুল রূপক, 71। বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচনে নানা অনিয়ম তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে এনএসসি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান এই কমিটির গঠনের বিষয়ে অনুমোদন দিয়েছেন। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AK-M আসাদুজ্জামানকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে আগামী 15 কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে তদন্তের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগগুলো একের পর এক পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি। এই কার্যক্রমে জাতীয় ক্রীড়া পরিষদ সার্বিক সহায়তা প্রদান করবে বলে জানা গেছে। অবশেষে শঙ্কাই হলো সত্যি, ফুটবল বিশ্বকাপ খেলবে না ইরান। যুক্তরাষ্ট্রের হামলার কারণে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন দেশটির ক্রীড়া মন্ত্রী আহমেদ দেনিয়াম আলী। গ্রুপ পর্বে ফিক্সচার অনুযায়ী দেশটার সবকটি ম্যাচের ভেন্যুই ছিল যুক্তরাষ্ট্রে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পর গুঞ্জন ভাসছিল ফুটবল বিশ্বকাপ বয়কট করতে পারে ইরান, যদিও আনুষ্ঠানিক কোনো বক্তব্য তখনও মিলছিল না। তবে ইরান তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি বিশ্বকাপ না খেলতে আসে তাতে কিছুই হবে না। তবে এই বিষয় নিয়ে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নতুন খবর দিয়েছেন বুধবারই। তিনি জানিয়েছেন ইরানকে ফুটবল বিশ্বকাপ খেলতে ওয়েলকাম জানাবেন ট্রাম্প। ইনফান্তিনোর এই বক্তব্যের পরই ইরানের ক্রীড়ামন্ত্রী বললেন, ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ইরানিরা ফুটবল বিশ্বকাপ খেলতে পারে না। টি-20 বিশ্বকাপের প্রাইজ মানি ডিস্ট্রিবিউশনের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এবারের আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে মোট $1,12,50,000 মার্কিন অর্থ ডিস্ট্রিবিউট করা হয়েছে। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত দলগুলোর পারফরমেন্সের ভিত্তিতে প্রাইজ মানি নির্ধারণ করেছে আইসিসি। এছাড়াও প্রতিটি দলের জন্য $2,25,000 অংশগ্রহণ ফি যোগ করা হয়েছে। টুর্নামেন্টের সর্বোচ্চ $26,39,000 পেয়েছে ভারত। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকা পেয়েছে $10 লাখ, আর ইংল্যান্ড পেয়েছে মাত্র $9 লাখ। পাকিস্তানের ঝুলিতে উঠেছে প্রায় $5 লাখ। এছাড়া বিসিসিআইয়ের পক্ষ থেকে 131 কোটি রুপি সূর্যকুমাররা পেয়েছে এখন পর্যন্ত, যা ভারতীয় দলের জন্য ঘোষিত সর্বোচ্চ পুরস্কার। ইউরোপিয়ান দুই পরাশক্তি, দুই ফুটবল দর্শন, দুই মহাতারকার সংঘর্ষ। চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে আবারও মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। মঞ্চে রাত 2টায় সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগ শুরু হবে এই মহাযুদ্ধ। লক্ষ্য একটাই, দ্বিতীয় লেগের আগে সুবিধাজনক অবস্থান। প্রিভিউ রিপোর্টে জুবাইনুর জানাচ্ছেন বিস্তারিত। যদি ইউরোপিয়ান ফুটবল একটা সিনেমা হয়, তাহলে রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি ইজ দ্য মেইন ক্লাইম্যাক্স। আর বার্নাব্যুর রাত 90 মিনিটস ইজ এ লং টাইম অ্যাট দ্য বার্নাব্যু, যেখানে ট্রফির স্বপ্নে এবার লড়াই হবে দুই ফুটবল সাম্রাজ্যের। সাম্রাজ্য কেন? কারণ টানা 5ম মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট মঞ্চে মুখোমুখি দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।
রিয়াল মাদ্রিদের জন্য পথটা ছিল নাটক আর চাপের গল্প। লিগ পর্বের শেষ ম্যাচে বেনফিকার কাছে হেরে সরাসরি শেষ 16তে ওঠা হয়নি তাদের, কিন্তু ইউরোপ মানেই মাদ্রিদের রাজত্ব। প্লে অফে সেই বেনফিকাকেই 3-1 ব্যবধানে উড়িয়ে দিয়ে আবারও ঘোষণা, রাজা এখনো বেঁচে আছে। তবে চোট যেন এবার তাদের ঘাড়ে বসা অদৃশ্য এক প্রতিপক্ষ। এমবাপ্পে নেই, বেলিংহাম নেই, রদ্রিগো ছিটকে গেছেন পুরো মৌসুমের জন্য। ফলে আজ আক্রমণের কেন্দ্রবিন্দু হতে পারে ভিনিসিয়াস জুনিয়র। যদিও সিটির বিপক্ষে শেষ 6 ম্যাচে গোলহীন এই ব্রাজিলিয়ান, কিন্তু বড় রাতের মঞ্চে নিজের গল্প লিখতে তিনি যে কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা ইউরোপ আগেই দেখেছে। তাই প্রশ্নটা শুধু কে জিতবে নয়, প্রশ্নটা হবে কি আবার দ্য রিভেঞ্জ ড্যান্স অফ ভিনি। অন্যদিকে ম্যানচেস্টার সিটি আসছে প্রতিশোধের আগুন বুকে নিয়ে। গত মৌসুমে এই মাদ্রিদের কাছেই বিদায় নিতে হয়েছিল গার্দিওলার সৈনিকদের। এবার তাই লক্ষ্য একটাই, বার্নাবু দখল করে নেয়া। যে মিশনের নেতৃত্বে আছেন আর্লিং হালান্ড। গোলের সামনে যার উপস্থিতি মানেই আতঙ্ক। চ্যাম্পিয়ন্স লিগে ইতিমধ্যেই 50-এর বেশি গোলে জড়িয়ে থাকা এই নরওয়েজিয়ান স্ট্রাইকার যেন প্রতিপক্ষ ডিফেন্সের জন্য চলমান এক ঝড়। তার পেছনে রদ্রি, বার্নার্দো সিলভা মাঝমাঠের মস্তিষ্ক, আর দুই প্রান্ত দিয়ে সেমেনিও কিংবা মারমুশের গতির ঝড়। পরিসংখ্যানও বলে এই দ্বৈরথ সমানে সমান। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত 15 বার দেখা, যেখানে জয় 5টি করে দুই দলেরই। কিন্তু সাম্প্রতিক স্মৃতি মাদ্রিদের পক্ষেই বেশি উজ্জ্বল। শেষ 4 মৌসুমে 3 বারই সিটিকে ছিটকে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। আর বার্নাবুর ইতিহাস সেটি প্রতিপক্ষের জন্য প্রায় অভিশাপ। 2021 সালের পর থেকে এই মাঠে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে কেউই রাখতে পারেনি ক্লিনশিট। টানা 39 ম্যাচে গোল করেছে রিয়াল মাদ্রিদ। তাই আজকে লড়াই শুধু দুই দলের নয়, দুই ফুটবল দর্শনেরও সংঘর্ষ। একদিকে পেপ গার্দিওলার ধৈর্যশীল পজিশন ফুটবল, অন্যদিকে রিয়াল মাদ্রিদের বজ্রগতির কাউন্টার অ্যাটাক। বার্নাবুর রাতটা তাই আবারও প্রস্তুত এক মহাকাব্যের জন্য। প্রশ্ন একটাই, ইউরোপের এই মহারণে প্রথম আঘাতটা হানবে কে? জুবায়ের নূর, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।